ওয়ালাইকুম আসসালাম। রূপা, সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাও তো। অল ক্লিয়ার, আমি একটু চেক করি। পারফেক্ট। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু করে লিঙ্কটা দিয়ে দিই সবখানে। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। এটা প্রাইভেট গ্রুপ, তো এই লাইভটা তোমরা শেয়ার করতে পারবে না, তো তোমাদের শেয়ার করতেও হবে না। তোমরা জাস্ট একটা কষ্ট করে যারা যারা আসে নাই ওদেরকে মেনশন করে দিলেই হবে, যেহেতু প্রাইভেট গ্রুপ। আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এক মিনিট ধৈর্য ধরতে হবে, তোমরা খাতা কলম নাও। আজকে আমরা লেকচার 1 দিয়ে শুরু করব। কি কি পড়বো আমি এখানে লিখে রাখছি, দেখো। জড়তা সম্পর্কে পড়ব, বল, মৌলিক বল, ঘাত বল, বলের ঘাত, নিউটনের গতিসূত্রসমূহের শুধু বিবৃতি পড়ব। নেক্সট ক্লাসে বিস্তারিত পড়ব, ঠিক আছে? আচ্ছা, আমি সর্বোচ্চ আমি বলি থিওরি আমার কাছে 7 থেকে 8 ক্লাস লাগবে থিওরি পড়াইতে। মাঝে মাঝে ম্যাথও করাবো। আমি এবারে টার্গেট দিছি যে ইশাক স্যারের বইয়ের ভিতরে, মানে চ্যাপ্টারের ভিতরে ভিতরে যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথ করাবো। প্রত্যেকটা ম্যাথ এই চ্যাপ্টারের ক্ষেত্রে করাবো, মানে আমি করেই দিব। এরপর তোমাদের বাড়ির কাজের জন্য এটা আগে ফুল চ্যাপ্টার শেষ হোক, এরপরে বাড়ির কাজের জন্য দেখা যাবে। আগে ফুল চ্যাপ্টারটা শেষ করি। সাউন্ড ক্লিয়ার? ওকে, বিসমিল্লাহ বলে শুরু করতেছি। এটা কে আবার ফোন দেয় আমারে? হ্যালো, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, তোমার সাথে পরে কথা বলতেছি। ওখানে সব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, তোমার রিকোয়েস্ট দেখা যাচ্ছে না সেখানে। ঠিক আছে, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি তোমাকে। আচ্ছা, ওকে, বিসমিল্লাহ শুরু করি। আমি মোবাইল সামনে রাখলাম। দেখো, প্রথমেই তো আমরা জড়তা সম্পর্কে জানব। এটা জানার আগে বলের সংজ্ঞা জানো তোমরা? বল হচ্ছে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাকে ডট ডট ডট, যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাকে ডট ডট ডট। ডট 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 মানে কি?
মানে আমি বুঝাতে চাচ্ছি বল মানে হচ্ছে এমন একটা কারণ বা বাহ্যিক কারণ, এমন বল হচ্ছে এমন এক ধরনের বাহ্যিক কারণ, এমন এক ধরনের বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে। দেখো, স্থির বস্তুর উপর ক্রিয়া করে, স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে বা করতে চায়। বল হচ্ছে এমন এক ধরনের বাহ্যিক কারণ, বাহ্যিক কি কারণ, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে বা করতে চায়। আচ্ছা, শুধুমাত্র করে দিয়ে দিলেই তো হয়ে যেত, করতে চাই শব্দটা কেন দরকার পড়ছে? দেখো, করে বা করতে চায়, এই যে করে বা করতে চায়, কিসের উপর? স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে বা করতে চায়। এই যে করে বা করতে চায়, এটা বলার একটাই কারণ, ধরে নাও আমি এই দেয়ালটাকে ধাক্কা দিতে চাচ্ছি, ধাক্কা দেওয়ার জন্য তো আমি বল প্রয়োগ করছি, ঠিক না? বল প্রয়োগ করছি, কিন্তু দেয়ালটা কি সরছে? একটা স্থির দেওয়াল আছে, আমি ধাক্কা দিয়ে গতিশীল করতে চাইছি, দেয়ালটা কি সরছে? সরে নাই, কিন্তু আমি তো করতে চাইছি, আমি তো বল প্রয়োগ করছি, আমি বল প্রয়োগ করছি, সরে নাই, এটা আমার ব্যাড লাক, সরে নাই, আমার এটা ব্যাড লাক। আমি বল প্রয়োগ করছি কিন্তু সে সরে নাই, কিন্তু আমি তো যে বলটা প্রয়োগ করছি বা বাহ্যিক কারণ এটার উপর ইফেক্ট ফেলছি, কিন্তু সে নড়ে নাই, সেটা ভিন্ন কেস। স্থির বস্তু স্থির আছে, সেটা ভিন্ন কেস, কিন্তু আমি তো করতে চাইছি, তো সেই জন্য করতে চাই শব্দটাও দিতে হবে, কারণ আমি করার জন্যই তো বলটা প্রয়োগ করছিলাম। আচ্ছা, আরেকটা কেস হইতে পারে, দেখো এটা একটা বস্তু, এই বস্তুটার ওজন সবসময় কোন দিকে কাজ করবে? খাড়া, খাড়া নিচের দিকে, খাড়া নিচের দিকে কে কাজ করবে? ওজন বল। আর ঠিক বিপরীতে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স। ওজনটা যদি ক্রিয়া হয় আর উপরের দিকে সেটা হবে প্রতিক্রিয়া। এটা যদি ক্রিয়া ধরি, এটাকে যদি আমি ক্রিয়া ধরি, এটা কি হবে? প্রতিক্রিয়া। দেখো, এই ওজন বলটা নিচের দিকে ক্রিয়া করতেছে না? সে চাচ্ছে এই ভূমিটাকে যাতে সরায় একদম নিচে নামায় ফেলতে, কিন্তু সরাইতে পারতেছে না। আর ভূমিটা চাচ্ছে এই বস্তুটাকে যাতে তুলে একদম উপরে নিয়ে যেতে, কিন্তু সে করতে পারতেছে না। মানে এই স্থির বস্তুর উপর যে ওজন বলটা আছে, ওজন বল চাচ্ছে এই ভূমিটাকে মাটির দিকে ঢুকাই ফেলতে, একদম নিচের দিকে ঢুকাই ফেলতে, পারতেছে না। আর এর প্রতিক্রিয়া বলটা চাচ্ছে এটাকে উপরের দিকে তুলে ফেলতে, কিন্তু পারতেছে না। মানে গতিশীল করে বা করতে চাচ্ছে, গতিশীল করে বা করতে চাচ্ছে এখানে। তো এখানে দেখো, এই বস্তুটি স্থির আছে, তাও এর মধ্যে কি কাজ করতেছে? দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে ওজন বল, একটা ওজন বল, আর একটা কি? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। এই বস্তু স্থির আছে, এই গতিশীল হয় নাই, কিন্তু একে গতিশীল করতে চাচ্ছে কেউ না কেউ। এ চাচ্ছে নিচের দিকে ঢুকাই ফেলতে, এ চাচ্ছে উপরের দিকে তুলে ফেলতে, ঠিক আছে? আচ্ছা, এখন স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়া আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকেই বলা হয় জড়তা। জড়তা, আমরা জড়তাতে যাই। জড়তা বা ইংলিশে যদি বলি ইনার্শিয়া। কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় চিরকাল
থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে বেসিক ক্লাস। আমরা আজকের ক্লাসে অনেকগুলো এমসিকিউর জন্য টেকনিক শিখব এবং ম্যাথমেটিক্যাল সূত্রের দিকে আস্তে আস্তে আগাবো। আমরা নেক্সট ক্লাসে কিন্তু অনেকগুলো ম্যাথ করব আজকের ক্লাসের বেসিসে। আচ্ছা, জড়তা। জড়তা মানে হচ্ছে বস্তু যে অবস্থায় আছে, যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে কি বলা হয়? তাকে জড়তা বলে। ক্লাসটা গ্রুপে থাকবে কি না? থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ডিপেন্ড করতেছে। আর তোমরা লিখার জন্য তাড়াহুড়া করিও না, টপিকটা ভালো মতো বুঝো। লিখার জন্য তাড়াহুড়া করিও না। বোর্ডে যা যা লেখা দেখতেছো আমি পুরো স্লাইডটাই দিয়ে দিব, পুরো স্লাইডটাই গ্রুপে আপলোড দিব। তো তুমি টেনশন নিও না, তুমি স্লাইড থেকে দেখে দেখে লিখিও পরে। এছাড়া আমার মুখের কোনো কথা যদি তোমার মনে হয় যে এটা মনে হয় আমার লিখে নেওয়া উচিত, স্যার বোর্ডে লিখে নেয় কিন্তু আমি মনে হয় লিখে নিলে আমার জন্য উপকার হবে, তুমি সেই কথাগুলো নিজে নিজে লিখতে পারো। এখন লিখতে গিয়ে সময় নষ্ট করিও না, আগে টপিকটা ভালো মতো বুঝো। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। আচ্ছা, যে অবস্থা, আমরা অবস্থার কথা বলতেছি না? অবস্থা দুই ধরনের হইতে পারে। অবস্থা কয় ধরনের হইতে পারে? একটা হইতে পারে স্থির অবস্থা, সেই স্থির অবস্থায় থাকতে পারে, সেখান থেকে কি চেঞ্জ হতে চাইতে পারে। আর একটা হইতে পারে তার গতিশীল অবস্থা, গতিশীল অবস্থা। একটা স্থির অবস্থা হইতে পারে আর একটা গতিশীল অবস্থা হইতে পারে। আচ্ছা, স্থির অবস্থায় থাকা কোনো বস্তু যদি চিরকাল স্থির থাকতে চায়, ধাক্কা দিলেও সরবে না, সেটাকে বলা হয় স্থিতি জড়তা। গতিশীল অবস্থার কোনো বস্তু যদি চিরকাল গতিশীল থাকতে চায়, ধাক্কা দিয়ে আটকাতে চাইলেও আটকাবে না, সেটাকে কি বলা হয়? গতি জড়তা। মানে জড়তা দুই ধরনের। জড়তা কয় ধরনের? জড়তা দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। এই জড়তা, স্থিতি জড়তা আর গতি জড়তা একটা একটা উদাহরণ দেখব আমরা। স্থিতি জড়তা মানে হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে কি বলে? স্থিতি জড়তা। যেমন মনে করো আমি এখন একটা বাসে আছি, তোমরা বাসটা কল্পনা করতে পারতেছো? এটা আমি বসে আছি, এটা একটা বাস মনে করো। এই সিটের মধ্যে আমি বসা, এই সিটের মধ্যে আমি বসা, এই সিটের মধ্যে আমি বসে আছি। তো আমাকে চিন্তা করো, আমি যে বসে আছি সেটা, এই যে আমি বসে আছি, তোমরা আমার বডির আপার পার্টটা দেখতেছো, লোয়ার পার্টটা বসানো মনে করো। হ্যাঁ, আপার পার্ট দেখতেছো। গাড়ি একটা থেমে আছে, গাড়ির সাথে সাথে আমার বডিটাও থেমে আছে, স্থির আছে আর কি। গাড়ি থেমে আছে, গাড়ির সাথে সাথে আমার বডিও স্থির আছে। যে গাড়ি হঠাৎ করে সামনের দিকে চলার জন্য রওনা দিচ্ছে, গাড়ি অ্যাক্সেলারেটর চাপ দিল, এখানে ড্রাইভার যে আছে সে স্পিড বাড়ায় দিল, স্পিড বাড়ানোর জন্য সামনের দিকে যেতে চাচ্ছে, কিন্তু আমার বডি এতক্ষণ ছিল স্থির। আমার মধ্যে স্থিতি জড়তা রয়ে গেছে। আমার বডির আপার পার্ট মনে করতেছে গাড়ির সামনের দিকে যাচ্ছে, দেখো গাড়ির সামনের দিকে চলে যেতে চাচ্ছে, কিন্তু আমার বডির আপার পার্ট পিছের দিকে ঝুঁকে যাবে। কেন? কারণ সে স্থির ছিল। সে বলবে যে না না আমি যাব না। সে কি বলবে? আমি যাব না বলে সে পিছের দিকে ঝুঁকে পড়বে। কথা কি বোঝা গেছে? সে পিছের দিকে ঝুঁকে পড়তেছে কোন জড়তার কারণে? স্থিতি জড়তার কারণে। লোয়ার পার্ট বাসের সাথে লাগানো, সেটা নর্মালি চলে যাবে, কিন্তু আপার পার্টটা বাসের সাথে লেগে না থাকলে সে মনে করবে কি সে স্থির ছিল,
বাস যখন সামনের দিকে চলে যেতে চাইবে, এই বলবে যে না আমি যাবো না, আমি স্থির ছিলাম এই জায়গায় থাকবো। কিছুক্ষণ পরে সে বুঝতে পারবে যে না এখন গতিশীল থাকা দরকার, সে তারপর গতিশীল হয়ে যাবে। তার মানে আমি দেখতেছি বাসে যদি গতি সঞ্চার করা হয়, বাসে গতি সঞ্চার করা হলে, বাসে যদি গতি সঞ্চার করা হয়, দেখো বাসে গতি সঞ্চার করা হলে বা গতিশীল করা হলে, বাসকে গতিশীল করা হলে, বাসকে গতিশীল করা হলে কোন জড়তার কারণে একজন ব্যক্তি পিছের দিকে ঝুঁকে পড়ে, পিছের দিকে ঝুঁকে পড়ে কোন জড়তার কারণে, বা হেলে পড়ে, পিছের দিকে হেলে পড়ে কোন জড়তার কারণে? স্থিতি জড়তার কারণে। স্থিতি জড়তার কারণে, জড়তার কারণে একজন যাত্রী পিছন দিকে হেলে পড়ে। সেম গতি জড়তার একটা উদাহরণ বলো তো। দেখো এখন বাস চলতেছে চলতেছে চলতেছে, আমার ফুল বডি জানে বাসের সাথে আমিও যাচ্ছি, বাসের সাথে সাথে আমিও যাচ্ছি, আমার ফুল বডি সেটাই জানে, ঠিক না? হঠাৎ করে ব্রেক চাপা হলো, হঠাৎ করে ব্রেক চাপা হলে আমি তো যাচ্ছি 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 জানতাম, ব্রেক চাপা হলে গাড়ি থেমে যাচ্ছে, কিন্তু আমার আপার বডি জানতো সে গতিশীল সামনের দিকে, সে সামনের দিকে চলে যেতে চাইবে, বলছে আমি যাবো গা তুমি থামো, আমি চলে যাবো এরকম করবে। কিন্তু একটু পরে বুঝতে পারবে যে না সবাই স্থির হয়েছে, তোমার স্থির থাকতে হবে। এই গতি জড়তার কারণে সে সামনের দিকে কি করতে হবে, সে সামনের দিকে ঝুঁকে পড়বে, মানে সামনের দিকে চলে যেতে চাইবে আর কি। যদি তোমার বডির এই অংশটাকে কেটে দেওয়া হয়, কেটে দিলে এটা কিছু দূর অংশ গিয়ে তারপরে পড়ে যেত, কিছু দূর অংশ গিয়ে পড়ে যেত, কিন্তু এখন তোমার সাথে লাগানো দেখে এভাবে যেতে গিয়ে আটকায় যাচ্ছিল আর কি। আচ্ছা, তাহলে আমি বাসে গতি সঞ্চার করা হলে, বাসকে গতিশীল করা হলে স্থিতি জড়তার কারণে একজন যাত্রী পিছন দিকে হেলে পড়ে। আর এখানে তুমি বলতে পারবা কি, বাস বা গাড়ি ব্রেক কষলে গতি জড়তার কারণে একজন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। এগুলো খতে আসে, খ নাম্বারে বলবে বাসের ক্ষেত্রে জড়তার উদাহরণগুলো ব্যাখ্যা করো। তো তোমার তখন দুটা করতে হবে, স্থিতি জড়তা গতি জড়তার দুই কাহিনীটাই সুন্দর করে গুছায় লিখে দিলে তুমি 2 এ 2 পাবা। বাস আঁকতে হবে না, আবার বাস আঁকতে হবে না, জাস্ট প্রথমে জড়তার সংজ্ঞা লিখে দিবা, তারপরে লিখবা জড়তা 2 ধরনের, তারপর বাসের মধ্যে কোন কোন জড়তা দেখা যায় শুধু সেগুলো লিখে দিলে তুমি 2 এ 2 পাবা। আচ্ছা, আচ্ছা 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 কাহিনী দেখলাম। এখন তোমরা আমাকে বলবা, এই যে দেখো আমি তো ভালো আঁকতে পারি না, আমি আচ্ছা যাই হোক আঁকি তাও। এটা একটা ট্রাক, এটা একটা স্থির ট্রাক, আর এটা একটা মানুষ, দুটোটাই স্থির, দুটোটাই ভূমির উপর দাঁড়ানো, এই ট্রাকটাও দাঁড়ানো, এই মানুষটাও দাঁড়ানো। তুমি বলো কাকে ধাক্কা দিয়ে গতিশীল করা ইজি? মানে ওরা দুজন স্থির অবস্থায় আছে, ওরা চিরকাল স্থির থাকতে চাইবে, কারণ স্থিতি জড়তার কারণে। কাকে ধাক্কা দিয়ে সরানো ইজি? এই স্মল এম ভরের মানুষটাকে, এই ক্যাপিটাল এম ভরের ট্রাকটাকে সরানো কষ্টকর, কারণ এর ভর বেশি হওয়ার কারণে এই স্থির থাকতে চাওয়ার প্রবণতাটাও বেশি।
এর স্থির থাকতে চাওয়ার প্রবণতাটাও বেশি। এ স্থির আছে, একে নাড়াতে পারবা না, এর জড়তা বেশি। এ স্থির আছে, একে নাড়াতে পারবা কিন্তু একটু কম বল প্রয়োগ করে পারবা, এর জন্য অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, অনেকজন মিলে ধাক্কা দিতে হবে। এখানে তুমি ওকে একজন ধাক্কা দিয়েই সরাই দিতে পারবা। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যার ভর বেশি, যার ভর বেশি তার জড়তাও বেশি, তার জড়তাও বেশি। সেটা স্থিতি জড়তা হোক, গতি জড়তা হোক। কেমন? এটা মনে করো গতিশীল ট্রাক, এটা গতিশীল মানুষ। তুমি বলো কোনটাকে তোমার থামানো ইজি হবে? অবশ্যই যার গতি জড়তা কম বা যার ভর কম। যার ভর কম তার গতি জড়তাও কম, তাকে থামানোটাও ইজি। তো তুমি যার ভর বেশি তার জড়তাও বেশি, সেম ভাবে লিখতে পারি যার ভর কম, যার ভর কম তার জড়তাও কম। অর্থাৎ আমি মোট কথা যেটা বলতে চাচ্ছি, ভর সমানুপাতিক জড়তা। ভর সমানুপাতিক কি? জড়তা। ভর জড়তার সমানুপাতিক। ভরের সংজ্ঞা আগে অন্যভাবে দেওয়া হইতো, এখন তুমি এখান থেকে তুমি একটা ভরের সংজ্ঞাও দিতে পারবা, ভরের একটা সংজ্ঞাও দিতে পারবা। দেখো, ভর দিয়ে তুমি কি মাপতেছো? জড়তা মাপতেছো। ভর দিয়ে তুমি জড়তা মাপতেছো কিভাবে? ভর বেশি হলে জড়তা বেশি, ভর বেশি হলে জড়তা কম। তার মানে তুমি বলতে পারো না এটা যে ভর হচ্ছে জড়তার পরিমাপক। বলতে পারো ভর হচ্ছে জড়তার পরিমাপক, মানে ভর দ্বারা জড়তা মাপা হয় আর কি, ভর দ্বারা জড়তা মাপা হয়। একটুক আশা করি বুঝতে পারছো, একটুক আশা করি বোঝা গেছে, একটুক আশা করি বোঝা গেছে। ওকে, একটুক আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমাদের কাহিনী কটুক কটুক শেষ হয়েছে একটু দেখি। আমরা আস্তে আস্তে বেসিক কনসেপ্টে ঢুকবো। দেখো, আমরা জড়তা পড়ে ফেলছি, বল সম্পর্কে ধারণা নিছি, এখন মৌলিক বল সম্পর্কে পড়বো। মৌলিক বল সম্পর্কে পড়বো। এর আগে একটু করে বলের আরো কিছু জিনিসপাতি বলি। দেখো, বলের সংজ্ঞা দেখছি, ঠিক না? বলের কিছু বৈশিষ্ট্য দেখি, বলের কিছু বৈশিষ্ট্য দেখি। এই বৈশিষ্ট্যগুলো তোমার ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। একদম সোজা কথা, এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো জাস্ট কনসেপ্ট হিসেবে মাথায় রাখো, এগুলো তোমার ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। 1 নম্বর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে একেই দিব আমি, হচ্ছে এর এককটা। এর একক কি? বলের একক কি? তুমি F সমান ma সূত্রটা আশা করি সবাই জানো। F সমান ma, এটা আসলে অনুসিদ্ধান্ত, সূত্র অন্য একটা, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এটা কোত্থেকে আসছে সেটা আমরা প্রমাণ করে দেখব, সেটার প্রমাণ আমরা দেখব নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাসে নিউটনের গতিসূত্র সম্পর্কে আলোচনা করব, এটার প্রমাণগুলো নেক্সট ক্লাসে দেখব। আমি জাস্ট F সমান ma এটা সবাই জানে দেখে আমি জাস্ট এখনই লিখে ফেলতেছি যাতে আমাদের মুখস্থ করতে না হয়। দেখো, m মানে হচ্ছে, m মানে কি? ভর। ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। আর a মানে হচ্ছে ত্বরণ। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বলের একক তুমি বলতে পারো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকে বলবে আমরা তো সবচেয়ে কমন একটা জানি, বলের একক নিউটন। বলের একক কি? নিউটন। সেটাই লিখবো সবসময়। 1 নিউটন যেই কথা, 1 নিউটন যেই কথা, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সেম কথা। 1 কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার সেম কথা। এটার মানে কি? 1 নিউটনের সংজ্ঞা কিভাবে দিব? 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে তার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে 1 নিউটন বলে। 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে 1 নিউটন বলে। আচ্ছা, এবার 2 নাম্বার হচ্ছে এর মাত্রা। মাত্রা দেখব। মাত্রা দেখো, মাত্রার ক্ষেত্রে আমি বলছি মাত্রা মুখস্থ করার দরকার নাই, তুমি যদি একক জানো তুমি মাত্রা অটোমেটিক্যালি জানবা। দেখো, কেজিটা কার জন্য আসছে? ভরের জন্য না,
ভরকে ইংলিশে কি বলে? মাস। ভর ইংলিশে কি? মাস। তাহলে ক্যাপিটাল এম। মিটার, এটা দৈর্ঘ্যের জন্য আসছে। মিটার এটা দৈর্ঘ্যের একক, ঠিক না? দৈর্ঘ্যকে ইংলিশে বলা হয় লেন্থ, তাহলে এল। সেকেন্ড, এটা আসছে সময়ের জন্য, সময়কে ইংলিশে বলা হয় টাইম, তাহলে এমএলটি ইনভার্স 2। এটাকে যখন থার্ড ব্র্যাকেটের ভিতর দিবা তখন এটা হচ্ছে বলের মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণ যখন শব্দটা দেখবা তোমার থার্ড ব্র্যাকেটের ভিতর দিতে হবে। তুমি থার্ড ব্র্যাকেট না দিলে মাত্রা সমীকরণ লেখাটা ভুল হবে আর কি। তো মাত্রা বা মাত্রা সমীকরণ আমি এভাবে লিখতেছি, এম এল টি ইনভার্স 2। আচ্ছা, এটা গেল মাত্রা। 3 নম্বর পয়েন্ট, যেটা সবচেয়ে বেশি দরকার জানা, সেটা হচ্ছে কোনো বস্তুর উপর, এটা মনে করে একটা বস্তু, এই বস্তুর উপর তুমি একটা এফ বল প্রয়োগ করছো, এফ মানের একটা বল প্রয়োগ করছো। এই বলটা যতক্ষণ পর্যন্ত ক্রিয়া করবে, যতক্ষণ পর্যন্ত এই বস্তুর উপর এফ বলটা ক্রিয়া করবে ততক্ষণ বস্তুটার ত্বরণ থাকবে। ততক্ষণ বস্তুটার কি থাকবে? ত্বরণ। দেখো বল, এগুলো ম্যাথ করতে গিয়ে আমরা আরো ডিটেলসে বুঝবো। বল যতক্ষণ ক্রিয়া করবে ত্বরণও ততক্ষণ থাকবে, ত্বরণও ততক্ষণ থাকবে। আচ্ছা, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগের পরিবর্তনের হার, ঠিক না? বেগ হ্রাস বা বৃদ্ধির হার তুমি যেটাই বলো, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলতেছি। হ্রাসের হার হইল মন্দন, আর বেগের পরিবর্তন বললে একদম কমন নিয়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। আমি বলতেছি বল যতক্ষণ ক্রিয়া করবে ততক্ষণ ত্বরণ থাকবে। ত্বরণ থাকা মানে বেগ চেঞ্জ হওয়া। ত্বরণ থাকা মানে কি? বেগ চেঞ্জ হওয়া। তার মানে বল যতক্ষণ ক্রিয়া করবে ত্বরণও ততক্ষণ থাকবে, অর্থাৎ বেগ চেঞ্জ হবে। যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি সমবেগে আগাবে, সমবেগে আগাবে। দেখো এখানে আমি যদি বলি এই বস্তুটার উপর এফ বল টি সময় পর্যন্ত কাজ করছে, তাহলে টি সময় পর্যন্ত এর মধ্যে কি থাকবে? ত্বরণ থাকবে। আর বাকি সময়টা সে কি সমবেগে যাবে। তো এটা একটু মাথায় সেট করে ফেলো, অথবা খাতায় তো লিখবাই। এটা কেন দরকার? এগুলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নাহলে কনসেপ্ট বুঝতে কষ্ট হবে। এই কনসেপ্টের জন্য এটা জানা দরকার, কনসেপ্টের জন্য এটা ভালো মতো জানতে হবে। আচ্ছা, একটু বোঝা গেছে? একটু বোঝা গেছে নাকি বলো? বলের আরো অনেক ধরনের একক আছে, যেমন বলের আরো কয়েকটি প্রচলিত একক সম্পর্কে একটু বলি। বলের আরো কয়েকটি একক, যেমন কেজি ওয়েট, কেজি ওয়েট, আরটা আছে ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল, আরটা আছে ডাইন, কেজি ওয়েট, ফুট পাউন্ডাল, ডাইন। এগুলা বলের আরো কয়েকটা প্রচলিত একক। এর মধ্যে এটা দিয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান কত? 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা এমসিকিউতে আসে, এটা দিয়ে কোনো ম্যাথ আসবে না, টেনশন করিও না। কেজি ওয়েট মানে কিলোগ্রাম ওয়েট আর কি। ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল, এটা পাউন্ডের চিহ্ন, পাউন্ডাল, পাউন্ড, পাউন্ড। আচ্ছা, তারপর ডাইন, এটা ডাইনই না, ডাইন। এগুলো এক একটা কি বলের আরো কয়েকটা অপ্রচলিত একক, প্রচলিত একক, বলের আরো কয়েকটা একক। আচ্ছা, সেখানে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার একটু বলেন, এরা কি পরে আসছে ক্লাসে? আচ্ছা,
আর একটু বুঝলে ভালো হইতো। এটা 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 জাস্ট ম্যাথের ক্ষেত্রে আমি বলছি না, এটা ম্যাথের ক্ষেত্রে আমরা আর একটু ডিটেলসে বুঝবো। এটা জাস্ট মনে রাখবো, বল যতক্ষণ ক্রিয়া করবে ত্বরণও ততক্ষণ থাকবে, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি সমবেগে আগাবে। কিরকম একটা কথা বলি, এই যে দেখো, এটা একটা বস্তু, দেখো তোমাদের ওই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এই বস্তুটা আঁকলাম, একটু ভালো মতো খেয়াল করবা। এই যে আমাদের বস্তুটা, এই বস্তুটাতে দেখো আমি দেখো এখান থেকে বল প্রয়োগ করতেছি, দেখো এখান থেকে বল প্রয়োগ করব, করে এটাকে ঠেলে নিয়ে যাচ্ছি। দেখো আমি বল প্রয়োগ করা শুরু করতেছি, নিয়ে এই যে এই পর্যন্ত প্রয়োগ করে ছেড়ে দিছি। এতটুকু পর্যন্ত আমি বলটা প্রয়োগ করেছিলাম, এফ বলটা এই প্রথম 4 সেকেন্ড প্রয়োগ করছি। আমি 4 সেকেন্ড ধরে মনে করো একে ঠেলে ঠেলে এভাবে নিয়ে যাচ্ছি। দেখো এইভাবে 4 সেকেন্ড ধরে নিয়ে এভাবে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে এ আরও কিছু অংশ নিজ দায়িত্বে যাবে না, আরও কিছু অংশ নিজ দায়িত্বে যাবে না, তো পরবর্তী কিছু অংশ সে নিজ দায়িত্বে গেছে। দেখো প্রথমে আমি এক বল প্রয়োগ করে করে দেখো আমার আঙ্গুলটা লাগানো ওই বস্তুর সাথে, যতক্ষণ লাগানো ছিল ততক্ষণ আমি বল প্রয়োগ করেছিলাম, যতক্ষণ লাগানো ছিল আমি বল প্রয়োগ করেছিলাম ছিলাম 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 এই পয়েন্টে গিয়ে আমি ছেড়ে দিছি, আমি আর বল প্রয়োগ করতেছি না। এরপর বস্তুটা নিজে নিজে আরও কিছু দূর গেছে, এই নিজে নিজে যে দূরত্বটা গেছে সেটা সমবেগে গেছে, আমি সেটাই বোঝাতে চাচ্ছি। নিজে নিজে যে দূরত্বটা যাবে সেটা সমবেগে যাবে, মনে করো এখানে আরও 8 সেকেন্ড গেছে, সেটা সমবেগে যাবে। আমি যতক্ষণ বল প্রয়োগ করেছিলাম ততক্ষণ একটা ত্বরণে যাবে, ততক্ষণ একটা ত্বরণে যাবে, মানে বল যতক্ষণ ক্রিয়া করছে ততক্ষণ ত্বরণ ছিল, বলের ক্রিয়া বন্ধ করে দিছি, বস্তুটা তাও গেছে সামনের দিকে, কিন্তু তখন গেছে সমবেগে, তখন গেছে কিসে, সমবেগে। এটাই আমি বুঝাইছি। এটা ম্যাথ করতে গেলে আমরা আরো ডিটেলসে একটা ম্যাথ করলেই বুঝে যাবা, আপাতত এই কনসেপ্টটা মাথায় রাখো। এখন বুঝা গেছে? জ্যাকি ভেক্টরের ক্লাস করতেছ? এখন আমি যে টপিকটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে মৌলিক বল সম্পর্কিত পড়াশোনা। মৌলিক বল সম্পর্কিত পড়াশোনাগুলো কিন্তু তুমি যখন এমনি মনে হবে 2 পৃষ্ঠার পড়া, কিন্তু রিডিং পড়তে গেলে তোমার আমি বলে দিচ্ছি 1 ঘন্টায়ও মুখস্থ হবে না। 1 ঘন্টা ধরে 2 পৃষ্ঠা, মাত্র 2 পৃষ্ঠা, 1 ঘন্টায় মুখস্থ হবে না। তোমাকে যদি কেউ পড়াটা গুছায় না দেয়, তুমি একটা যদি পড়াটা গুছাই দেওয়া হয়, তুমি 1 ঘন্টা না, তুমি 10-15 মিনিটের মধ্যে পড়াটা মুখস্থ করে ফেলতে পারবা এবং সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এতটুকু বোঝা গেছে, আমি এটা মুছে ফেলতেছি, এটা তোমরা তোমাদের মতো করে লিখে নিও। এখন আমি যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে মৌলিক বল সম্পর্কিত আলোচনা। দেখো এখন হচ্ছে মৌলিক বল সম্পর্কিত পড়াশোনা পড়ব। মৌলিক বল সম্পর্কিত পড়াশোনাতে যাই। দেখো মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্সও বলতে পারো, এগুলো হচ্ছে যেসব বলগুলো মূল মানে রিয়েল, একদম মূল মানে রুট আর কি। একটা গাছের মূল আছে না, সেখান থেকে গাছটা বেড়ে ওঠে না, এরপর শাখা প্রশাখা আসে, একটা গাছের মূল থেকে গাছটা বেড়ে ওঠে, এরপর সেখান থেকে শাখা প্রশাখা আসে। তো এখানে মৌলিক বল মানে বুঝাচ্ছি যেগুলো হচ্ছে মূল বল, যে বলগুলো থেকে অন্যান্য বলের সৃষ্টি, যে বলগুলো থেকে অন্যান্য বলের সৃষ্টি, সেগুলোই হচ্ছে মৌলিক বল। মৌলিক বল হচ্ছে যেসব বল মূল বা অকৃত্রিম, বা কি অকৃত্রিম, এগুলো কিন্তু কৃত্রিম না, এগুলো একদম প্রাকৃতিক, ইউনিভার্সের মধ্যে আগে থেকে আছে। যেসব বল মূল বা অকৃত্রিম
এবং অন্যান্য বলসমূহ এসব বলের প্রকাশ মাত্র তাকে মৌলিক বল বলে। যেসব বল হচ্ছে মূল বা অকৃত্রিম এবং অন্যান্য বলসমূহ, অন্যান্য যেসব বল আছে মহাবিশ্বের মধ্যে, অন্যান্য যেসব ধরনের বল আছে সবগুলো এদের থেকে সৃষ্টি বা এদের মাধ্যমে প্রকাশ করা হয়, তাদেরকেই মৌলিক বল বলা হয়। এদের মাধ্যমে প্রকাশ করা হয়। মৌলিকতা অনুসারে দেখো, মৌলিকতা অনুসারে বল মানে মৌলিক বল চারটা। মৌলিক বল চার প্রকার। যথা কিভাবে মনে রাখবো দেখো, তোমার বইয়ের সিকোয়েন্স একটা আছে, থাকুক, তোমাকে আমি যেভাবে শেখাচ্ছি তুমি সেভাবে মনে রাখবা। যথা দিয়েই তুমি লিখবা শতদুম, শতদুম। কি লিখবা? শতদুম। টেকনিকটা কি? শতদুম। মৌলিকতা অনুসারে মৌলিক বল চার প্রকার, যথা শতদুম। শতদুমের প্রথম স দিয়ে হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। ত দিয়ে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। দ দিয়ে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এরপর ম দিয়ে হচ্ছে মহাকর্ষ বল। আমি শতদুম দিয়ে কেন লিখাইছি? এমনি যে কোনো ভাবে চারটা মনে রাখলে এই সমস্যা কি হইতো? শতদুম দিয়ে লিখাইছি একটাই কারণে, এখানে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে এক নাম্বারটা, যেটা আমি একে লিখছি। এটা হচ্ছে কি? সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপরে একটু কম শক্তির হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তারপর আরেকটু কম শক্তির হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তারপরে সবচেয়ে কম শক্তির হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। এটা এতই দুর্বল সেজন্যই তো আমার হাতের সাথে হাত লেগে যায় না, আমি এই বোর্ডের সাথে লেগে যায় না। কারণ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় মহাকর্ষ বল। এটা যদি বেশি শক্তিশালী হইতো আমি বোর্ডের সাথে লেগেই থাকতাম, কলম আমার হাত থেকে ছুটতোই না, তোমরা মোবাইলের সাথে এভাবে লেগে থাকতা, মানে কোনোভাবে ক্লাস করতে পারতা না যদি মহাকর্ষ বল এত শক্তিশালী হইতো। এটা এতই দুর্বল যে আমরা এটা ফিলই করতেছি না, ঠিক না? আমরা ফিল করতেছি না, কিন্তু যত বেশি ভারী বস্তু হবে তারা বেশি ফিল করবে, যত ভারী বস্তু তত বেশি ফিল। সেজন্যই তো পৃথিবী আর সূর্য দুইজনের মধ্যে কোন বলটা আছে? মহাকর্ষ বল। এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘুরতেছে সেটা মহাকর্ষ বলের প্রভাবেই ঘুরতেছে। তার মানে পৃথিবী আর সূর্য ফিল করতেছে, আমরা সেই ফিলটা পাচ্ছি না আর কি। আচ্ছা, ওকে, তার মানে আমরা দেখে ফেললাম মৌলিক বল মানে হচ্ছে যেগুলার মূল, যেগুলো হচ্ছে একদম প্রাইমারি ফোর্স, যেগুলা থেকে অন্যান্য বলের সৃষ্টি হবে, এগুলো হচ্ছে মৌলিক বল। এই মৌলিক বলগুলা কয়টা? চারটা। মানে মহাবিশ্বের যতগুলা বল আছে, মহাবিশ্বের মধ্যে যতগুলা বল আছে সবগুলার মা বাপ হচ্ছে এগুলা, মানে এগুলা থেকে আসছে নিশ্চিত। এই চারটার যে কোনো একটা বল থেকে আসছে, অথবা চারটার মিক্সড আপ থেকে আসছে, কোনো না কোনোভাবেই এগুলা থেকেই আসছে। মহাবিশ্বের মধ্যে তুমি যত ধরনের ফোর্স দেখবা বা বল দেখবা সবগুলা কি? সবল নিউক্লিয় বল,
তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বলের মাধ্যমেই আসছে, সেগুলোই হচ্ছে মৌলিক বল। এই মৌলিক বল চারটাই এবং ফিক্সড মৌলিক বল চারটা। মানে আমাদের মহাবিশ্বের মধ্যে যত ধরনের বল আছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে 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 বিজ্ঞানীরা এর রুট পর্যন্ত গেছে, রুট পর্যন্ত গিয়ে চারটা বল পাইছে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করতেছে কি জানো, এই চারটা বলকেও যাতে একটা বল বানায় ফেলা যায়, মানে নিশ্চয়ই এই চারটা বল একটা বল থেকে আসছে, সেটার জন্য প্রতিনিয়ত গবেষণা চালায় যাচ্ছে। যদি সেই বল সম্পর্কে জানতে পারে যে চারটা বল আসলে কোন বল থেকে আসছে, মানে এই চারটা বলের সম্মিলিত রূপ কি পসিবল কিনা, যদি হয় সেক্ষেত্রে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে একটা নতুন তথ্য পাবে বিজ্ঞানীদের ধারণা সেটা। তো বিজ্ঞানীরা প্রতিনিয়ত চালায় যাচ্ছে যে চারটা বল একসাথে করে যদি কোনো একটা বল পাওয়া যাইতো, বা যেগুলা এদেরও বাপ, এরকম হইতে পারে না, এরা নিশ্চয়ই কোনো একটা থেকে আসছে, সেটা জানার জন্য ট্রাই করতেছে, এখনো পারতেছে না। এই যে দেখো, তাও চেষ্টা করে বিজ্ঞানী সালাম ওয়াইনবার্গ, দেখো তিনজন, সালাম, ওয়াইনবার্গ ও গ্লাসো, এই তিনজন চেষ্টা করে দুর্বল নিউক্লিয় বল আর তড়িৎচুম্বকীয় বলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। গ্লাসো দৈত্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, দৈত্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। মানে ওরা দুইটা মিলে একটা, সেটা দুইটার মধ্যে রিলেশন খুঁজে পাইছে, দুইটা কোনো একটা থেকে আসছে সেরকম রিলেশন খুঁজে পাইছে, কিন্তু বাকিগুলোর মধ্যে পায় নাই। এই দুইটা কি কি, দৈত্য দিয়ে দিয়ে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর দিয়ে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এই দুর্বল নিউক্লিয় বল ও তড়িৎচুম্বকীয় বলের মধ্যে যে সম্পর্ক, সেটাকে বলা হয় সালাম ওয়াইনবার্গের তত্ত্ব। যে সম্পর্কটা আছে সেটাকে কি বলা হয়, সালাম এবং ওয়াইনবার্গের তত্ত্ব। সালাম ওয়াইনবার্গের তত্ত্ব বা থিওরি, সালাম ওয়াইনবার্গের তত্ত্ব। তোমাদের প্রশ্ন হইতে পারে যে তিনজন বলছেন কিন্তু বলার সময় দুইজনের কেন তত্ত্ব? কারণ গ্লসো যে ব্যাখ্যাগুলো দিচ্ছে সেগুলো সঠিক ছিল না। সে বলছে এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে, কিন্তু সে তথ্য প্রমাণ ভালো মতো দিতে পারে নাই, এরা দিতে পারছে, সেজন্য এদের নামেই তত্ত্বটা হয়েছে সালাম ওয়াইনবার্গের তত্ত্ব। ওকে, সালাম ওয়াইনবার্গের তত্ত্ব আশা করি বোঝা গেছে। মৌলিক বল কয়টা? চারটা। সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। মৌলিক বলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে কে? বিজ্ঞানী সালাম ওয়াইনবার্গ, গ্লসো বলতে পারো। সালাম ওয়াইনবার্গ তত্ত্বের মধ্যে কোন দুইটা বলের একীভূত করা হয়েছে, কোন দুইটা বলের মধ্যে সম্পর্ক করা হয়েছে? দ্বৈত, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল। এখন আমরা ওই প্রত্যেকটা বলের কিছু বৈশিষ্ট্য পড়ব, প্রত্যেকটা বলের কিছু বৈশিষ্ট্য পড়ব। সেটা পড়ার আগে আমি একটু করে দেখো মৌলিক বলের বৈশিষ্ট্য লিখে হেডিং দিচ্ছি, দেখো মৌলিক মৌলিক বলসমূহের বৈশিষ্ট্য, বা মৌলিক বল না লিখে বলসমূহের লিখি, বলসমূহের বৈশিষ্ট্য। বুঝছি? ওকে ওকে, এবার দেখো মৌলিক বল কয়টা? চারটা। তো আমি সিরিয়ালে লিখতেছি স, ত, দু, ম। আচ্ছা, শতদুম মানে আর কি বুঝাতে হচ্ছে না, সবচেয়ে শক্তিশালী এটা,
তারপরে এটা, তারপর এর চেয়ে কম শক্তিশালী এটা, এর চেয়ে কম শক্তিশালী এটা, সবচেয়ে দুর্বল বল এটা, এটা সবচেয়ে শক্তিশালী, এটা কম শক্তিশালী, এটা কম শক্তিশালী, এটা আরো কম শক্তিশালী। ঠিক আছে, এখন আমরা আপেক্ষিক সবলতা দেখব। আপেক্ষিক সবলতা দেখো, আপেক্ষিক শব্দটা যেখানেই পাবা, আপেক্ষিক মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের। মনে করো আমার কাছে 100 টাকা আছে, আমার পাশে এ দাঁড়ায় আছে, এর কাছে আছে 50 টাকা, এর সাপেক্ষে আমার কাছে 50 টাকা বেশি। দেখো আমার কাছে আছে আসলে 100, কিন্তু এর থেকে আমার 50 টাকা বেশি, তার মানে এর থেকে আমার দ্বিগুণ টাকা বেশি না? এর টাকা যদি 50 হয়, আমার টাকা হচ্ছে 2 × 50। এর টাকা যদি 50 টাকা হয়, আমার টাকা কত? 2 × 50। 2 × 50 মানে ওর দ্বিগুণ, ওর সাপেক্ষে বলতেছি মানে ওর দ্বিগুণ আমার টাকা, আর আমার সাপেক্ষে ওর টাকা হাফ গুণ। আমার 100 টাকা, ওর 50 টাকা, তার মানে আমার টাকার হাফ গুণ ওর কাছে আছে, আর ওর টাকার দ্বিগুণ আমার কাছে আছে। এটা যদি বুঝতে পারো, এখানে আর কোনো সমস্যা নাই। এখন আমরা আপেক্ষিক সবলতা দেখবো। দেখো আপেক্ষিক সবলতা, আপেক্ষিক সবলতা আমাদের মনে রাখবো কিভাবে আমি দেখাই। যদি মহাকর্ষ বলের পাওয়ার 1 ধরি, মানে মহাকর্ষ বলের ক্ষমতা যদি 1 ধরি, মহাকর্ষ বলের পাওয়ার যদি 1 ধরি, এই যে সবল নিউক্লিয় বলের পাওয়ার আরো অনেক বেশি হবে না? যেহেতু এটা মহাকর্ষ বলের পাওয়ার 1, সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি শক্তিশালী, তার পাওয়ার হবে 10⁻41। 10 কত? 41। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে দেখো তড়িৎ চুম্বকীয় বলের পাওয়ার হবে 10⁻39। এটার থেকে 100 গুণ ছোট, বুঝতে পারতেছো? এটা 10⁻41, এটা বড় মান, 10⁻39 ছোট মান, এটা থেকে এটার কম, এটা আরো কম, এবং সেটার মান হচ্ছে 10⁻30। কোন সময়? আপেক্ষিক সবলতা এটা কার সাপেক্ষে? মহাকর্ষ বলের সাপেক্ষে। মহাকর্ষ বলের সাপেক্ষে, মহাকর্ষ বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা 10⁻41। মহাকর্ষ বলের সাপেক্ষে তড়িৎ চুম্বকীয় বলের আপেক্ষিক সবলতা 10⁻39। মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা 10⁻30। কথা কি বোঝা গেছে? এটা কার সাপেক্ষে? মহাকর্ষ বলের সাপেক্ষে। মহাকর্ষ বলের সাপেক্ষে সবকিছু কাউন্ট করব। এটা সবচেয়ে দুর্বল বল, দুর্বল, সবচেয়ে দুর্বল, আর এটা সবচেয়ে শক্তিশালী। আচ্ছা, কেউ যদি বলে না সবচেয়ে দুর্বলের পাওয়ার 1 ধরে কেন করতেছেন, আপনি সবচেয়ে শক্তিশালীর পাওয়ার 1 ধরে করেন। আচ্ছা, সবচেয়ে শক্তিশালীর পাওয়ার যদি 1 ধরে করি, আমি জানি এটা এর থেকে 100 গুণ ছোট। কিভাবে বুঝছি? 10⁻41 এখানে +2, 10⁻39 +2, এটা মানে এভাবে লিখতে পারি 10⁻39 × 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, মানে এটার থেকে 100 গুণ বড় হচ্ছে এটা, ঠিক না? তো এখানে আমি যখন লিখতে যাব, এখানে 41 না 39, এখানে 41 করতে হইলে 2 লাগবে আরো, তো আমি -2 লিখলাম। 10⁻2 সেটা 1 থেকে ছোট, 10⁻2 1 থেকে ছোট, ক্যালকুলেটর করে দেখিও। যেহেতু এটা সবচেয়ে বড় হবে, এটা থেকে ছোট কিছু একটা হবে, সেটা 10⁻2। দেখো 39 আর 2 মিলে 41, আর এখানে মাইনাস চিহ্ন বসছে কারণ ছোট সেজন্য। এটা 30 আছে, 11 লাগবে 41 করতে হলে, 11 লাগবে। আচ্ছা, এখানে কত লাগবে? 10⁻41। এখানে যেহেতু কিছু নাই, এটা 10⁻41 কার সাপেক্ষে? সবল নিউক্লিয় বলের সাপেক্ষে। সবল নিউক্লিয় বলের সাপেক্ষে। সবল নিউক্লিয় বলের সাপেক্ষে, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে তড়িৎ চুম্বকীয় বলের আপেক্ষিক সবলতা 10⁻2। সবল নিউক্লিয় বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা 10⁻11।
সবল নিউক্লিয় বলের সাপেক্ষে মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা কত? tan ইনভার্স 41। আচ্ছা, এখন এখন এদের এদের মানে এরা কি আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী নাকি আকর্ষণ বিকর্ষণ উভয়ই সেটা জানবো। মানে এদের ধর্মটা কিরকম, এদের ধর্ম হচ্ছে সবল নিউক্লিয় বল এটার কাজ কি জানো? নিউক্লিয় শব্দটা আছে না, নিউক্লিয় শব্দ থাকা মানেই হচ্ছে সে নিউক্লিয়াসের ভিতর কাজ করবে। নিউক্লিয়াসের ভিতর দেখো, এটা একটা পরমাণু নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তো এরকম কি শুধু একটা প্রোটন একটা নিউট্রন থাকে? অনেকগুলো প্রোটন, অনেকগুলো নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে। পরমাণু নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র একটা জায়গা। নিউক্লিয়াসের ভিতরে প্রোটনও থাকে, নিউট্রনও থাকে। আচ্ছা, প্রোটন তোমরা জানো, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। প্রোটন হচ্ছে কি চার্জ? পজিটিভ চার্জ যুক্ত। এখন এই ছোট্ট একটা জায়গার ভিতরে এতগুলো প্রোটন আছে, তাও এগুলো যে পজিটিভকে বিকর্ষণ করতেছে না কেন? এটা একটা প্রশ্ন আসে না? যে আমরা জানি পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, তো এখন বিকর্ষণ করে প্রোটনকে ধাক্কায় পরমাণুটা ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কথা না? কারণ নিউক্লিয়াসের স্থায়িত্বই থাকবে না। প্রোটন যদি না থাকে, নিউক্লিয়াস কোত্থেকে থাকবে? তো এই প্রোটন এই পজিটিভ চার্জকে ধাক্কায় ছুটে যেতে চায়। তখন সবল নিউক্লিয় বলে এভাবে পাওয়ার নিয়ে আসে, বলে যে আমি আসছি, আমি তোদেরকে যেতে দিব না। ও দুই প্রোটনকে এভাবে ধরে রাখে, দুই প্রোটনকে সবচেয়ে বেশি শক্তি দিয়ে ধরে রাখে। কি করে ধরে রাখে? মানে সে আকর্ষণ ঘটায়, সে দুইটার মধ্যে আকর্ষণটা ধরে রাখে। সবল নিউক্লিয় বল কাজ হচ্ছে আকর্ষণ করানো, বিকর্ষণ করানো না। বিকর্ষণ করানো হলে সে প্রোটনকে সরাই দিত, যা তোরা জাগা, মরে যা। তার কাজ কি? প্রোটনের সাথে আকর্ষণ এবং নিউট্রনের সাথে নিউট্রনকে একদম কাছাকাছি ধরে রাখার জন্য কাজ করে সবল নিউক্লিয় বল। তো সেজন্য এটা সবচেয়ে বেশি শক্তিশালী হইতে হয় এবং এর ধর্মটা হচ্ছে শুধু আকর্ষণধর্মী। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বলটা আমরা জানি। মহাকর্ষ বলের সংজ্ঞায় হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বল বলে। মানে মহাকর্ষ বল মানেই তো হচ্ছে শুধু আকর্ষণ। সেটাকে কি বলবো? মহাকর্ষ বল শুধু আকর্ষণধর্মী। এটাও আকর্ষণধর্মী, এটা শুধু আকর্ষণধর্মী। মাঝখানে তড়িৎচুম্বকীয় বল আর দুর্বল নিউক্লিয় বল, এই দুইটা দুটোটাই আকর্ষণ বিকর্ষণ উভয়। এটাও আকর্ষণ বিকর্ষণ উভয়। মেন কাজ শেষ। সবল নিউক্লিয় বল যেমন নিউক্লিয়াসের ভিতরে কাজ করে, দুর্বল নিউক্লিয় বলও নিউক্লিয়াসের ভিতরেই কাজ করে। দুটোটা নিউক্লিয়াসের ভিতরেই কাজ করে, কিন্তু তড়িৎচুম্বকীয় বল আর মহাকর্ষ বল অসীম পর্যন্ত কাজ করে, অসীম পর্যন্ত। তো এখন আমি এই চার্টটা এতটুকুই রাখতেছি। এখন আমি একটা পুরো চার্ট তোমাদের পড়াটাকে গোছানোর জন্য পুরো চার্টের একটা ছবি দেখাচ্ছি, ওইখান থেকে সবগুলো ডিটেলসে পড়াই দিব। এখন ওকে বুঝছি। আপেক্ষিক সবলতা মানে হচ্ছে কার চেয়ে কে বেশি শক্তিশালী, সেটা কার চেয়ে কে বেশি শক্তিশালী, আচ্ছা, কার চেয়ে কে বেশি শক্তিশালী? মহাকর্ষ বলের চেয়ে সবল নিউক্লিয় বল 10⁻41 গুণ বেশি শক্তিশালী। তড়িৎচুম্বকীয় বল 10⁻39 গুণ বেশি শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল 10⁻30 গুণ বেশি শক্তিশালী। তো সেম ভাবে সবল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষ বল কিরকম শক্তিশালী সেই চারটাই লিখাইছি আমি। আচ্ছা, একটু খেয়াল করবা। এখন আমরা মৌলিক বলগুলো সম্পর্কে সবগুলো বই মিলিয়ে যেগুলো পাচ্ছি সেগুলো লিখব।
ইশাক স্যার, তপন স্যার, তোফাজ্জল স্যার, তিনোটার মিক্সড আপ। তোমরা কি এই লেখাটাকে দেখতেছো? লেখাগুলো কি দেখতেছো? লেখাগুলো আশা করি দেখা যাচ্ছে। দেখা না গেলে আমি এটাকে ছোট করি। দেখো এখানে সিকোয়েন্সালি নাই, বইয়ের মধ্যে যেরকম আছে সেই সিকোয়েন্স আছে। দেখো মহাকর্ষ বল, একটু খেয়াল করো। মহাকর্ষ বলের বৈশিষ্ট্য কি? আমরা ওই জানি ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এগুলার আরও বৈশিষ্ট্য হচ্ছে এগুলোকে সুপার ফোর্স অথবা অস্পর্শক বলও বলা হয়। অস্পর্শক কেন? মানে টাচ হইতে হচ্ছে না, টাচ না হয়ে বলটা ক্রিয়া করতেছে। পৃথিবীর সাথে সূর্যের টাচ দরকার পড়তেছে না। আচ্ছা, ভরের গুণফলের সমানুপাতিক, এটা তো আমরা এই সূত্রটা থেকেই জানি, জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার। ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেটা আমরা জানি। মহাকর্ষ বলের কাজ কি? বস্তুর ওজন নির্ণয়ে, নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি করতে, গ্রহের সুস্থিত গতিপথের জন্য মহাকর্ষ বল দায়ী। আচ্ছা, নক্ষত্র ও গ্যালাক্সি কেমনে তৈরি করে? গ্যালাক্সি মানে কি? অনেকগুলো নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সব কিছু মিলে একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির প্রত্যেকটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্রের যে আকর্ষণ বল, সেটা কিন্তু মহাকর্ষ বল। কারণ মহাবিশ্ব বা ইউনিভার্সের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে কি বলা হয়? মহাকর্ষ বল। তো সেজন্য বস্তুর ওজন, নক্ষত্র, গ্যালাক্সি তৈরি, গ্রহের সুস্থিত গতিপথ সবগুলা মহাকর্ষ বলের প্রভাবেই হয়। সবগুলা মহাকর্ষ বলের প্রভাবেই হয়। বৈশিষ্ট্য, কাজ, বৈশিষ্ট্য, কাজ, এগুলো পড়তেছি আমরা। এরপর দেখো তড়িৎচুম্বকীয় বল। এই দাঁড়াও দাঁড়াও বাবা, আম্মু আচ্ছা দেখো, এবার দেখো বস্তুর ওজন, নক্ষত্র, গ্যালাক্সি তৈরি, গ্রহের সুস্থিত গতিপথ, এগুলো ছিল মহাকর্ষ বলের কাজ। এবার দেখো তড়িৎচুম্বকীয় বলের, তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ ও চৌম্বক বলের মিশ্রণ। তড়িৎ ও চৌম্বক বলের মিশ্রণ। তোমাদের এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা করার দরকার নাই, তুমি জাস্ট জেনে রাখো। এগুলা জানার মতো করে, মুখস্থর মতো করে জেনে রাখো। এগুলো এই চ্যাপ্টারের মধ্যে যদি এগুলা ফুল ডিটেলসে আলোচনা করতে যে এই চ্যাপ্টারই শেষ হবে না। আচ্ছা, এটার কাজ বা প্রকাশ কি? ঘর্ষণ বল, স্পর্শ বল, স্প্রিং বল, আণবিক গঠন, স্থিতিস্থাপক বল, রাসায়নিক বিক্রিয়ায়, তারপর হচ্ছে পদার্থের অবস্থার ভিন্নতার জন্য দায়ী। এই যে পদার্থের অবস্থার ভিন্নতার জন্য দায়ী, এটা ভর্তি পরীক্ষায় কয়েকবার আসছে। তড়িৎচুম্বকীয় বলের কাজ, পদার্থের অবস্থার ভিন্নতার জন্য দায়ী কোন বল? অপশনে এই চারটা বলের নাম লেখা আছে, তোমার দাগাইতে হবে কোনটা? তড়িৎচুম্বকীয় বল। আচ্ছা, সবল নিউক্লিয় বল কি? নিউট্রন ও প্রোটনের মধ্যে কাজ করে, নিউট্রন ও নিউট্রনের মধ্যে কাজ করে, প্রোটন ও প্রোটনের মধ্যে কাজ করে। এবং শুধুমাত্র এটার কোনো একটা ক্ষেত্র নাই, এটা নিউক্লিয়াসের ভিতরেই কাজ করে, এটার কোনো একটা এরিয়া নাই। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াসে দেখা যায়। তেজস্ক্রিয় নিউক্লিয়াসে দেখা যায়, যেটা বিটা ক্ষয়ের জন্য দায়ী। বিটা কণা, এটা সম্পর্কে আমরা পরবর্তীতে সেকেন্ড পেপারে কোনো একটা চ্যাপ্টারে পড়বো, আপাতত এখন জানার দরকার নেই। বিটা ক্ষয়ের জন্য দায়ী, সেকেন্ড পেপার চ্যাপ্টার 9-এ হালকা পাতলা পড়বো আমরা। আচ্ছা, সবল নিউক্লিয় বল কি করে? নিউক্লিয়াস গঠন করে। স্বাভাবিক, প্রোটন প্রোটনকে ধরে রাখতেছে, নিউট্রন নিউট্রনকে ধরে রাখতেছে, প্রোটন আর নিউট্রনকে ধরে রাখতেছে, একটা নিউক্লিয়াসকে সুগঠন দিচ্ছে, একটা গঠন দিচ্ছে, নাহলে তো নিউক্লিয়াস ভেঙে যেত। নিউক্লিয়াসকে গঠন দিচ্ছে সবল নিউক্লিয় বল, সেজন্য নিউক্লিয়াস গঠন করে। আর এই কি করে? দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসকে ভাঙতে সাহায্য করে। নিউক্লিয়াস কি করে? ভাঙতে সাহায্য করে। এটা হচ্ছে নিউক্লিয়াস গঠন করে, এটা নিউক্লিয়াস ভাঙনের জন্য দায়ী। তারপর আমি এটাকে পরের পৃষ্ঠায় নিয়ে যাই। দেখো একটু খেয়াল করবা,
এটা তোমরা রোটেট করে ফেলো, মোবাইলটা রোটেট করে ফেললে আশা করি এটা পুরোটা দেখা যাবে। মহাকর্ষ বল এটা হচ্ছে আকর্ষণধর্মী, আমি বলছি। তড়িৎচুম্বকীয় বল এটা আকর্ষণ বিকর্ষণধর্মী উভয়ই। সবল নিউক্লিয় বল এটা আকর্ষণধর্মী। তারপর দুর্বল নিউক্লিয় বল এটা আকর্ষণ বিকর্ষণধর্মী উভয়। জাস্ট তুমি এটা মনে রাখবা, মহাকর্ষ বল আর সবল নিউক্লিয় বল এই দুইটা হচ্ছে আকর্ষণধর্মী, বাকি দুটোটা হচ্ছে বোথ আকর্ষণ বিকর্ষণ উভয়। এখানে দেখো কারণ বা বিনিময়কৃত কণা, কারণ বা বিনিময়কৃত কণা, মহাকর্ষ বল আদান প্রদান হয় গ্রাভিটন নামক কণার কারণে, তড়িৎচুম্বকীয় বল ফোটন, সবল নিউক্লিয় বল মেসন অথবা গ্লুয়ন, দুর্বল নিউক্লিয় বল বিটা কণা বা নিউট্রিনো, বিটা কণা বা নিউট্রিনো। আচ্ছা, এখন এটা একটু জানতে গিয়ে এই যে প্রভাবিত কণা, দেখো কারণ বা বিনিময়কৃত কণা, কারণ বা বিনিময়কৃত কণা, এটা অনেকের মনে থাকে না, এটা অনেকেরই মনে থাকে না। দেখো এটা একটা বস্তু মহাবিশ্বের, আমিও একজন বস্তু, মহাবিশ্ব আমাকে বস্তু হিসেবেই ধরে নেবে, আমি মানুষ টানুষ বলবে না, আমি বস্তু। এর আর আমার মধ্যে একটা বল আছে, জানো কি বল সেটা? মহাকর্ষ বল। এই যে ওর আর আমার মধ্যে এত দুর্বল একটা বল আছে, সেটা আমি ফিল করতেছি না, ঠিক আছে, কিন্তু আদান প্রদান তো ঘটতেছে, আদান প্রদান ঘটতেছে, জানো এর মধ্যে আর আমার মধ্যে একটা বলের আদান প্রদান ঘটতেছে। সেই বলটা কি? মহাকর্ষ বল। এখন এই বলটা আসতেছে কিভাবে আমার কাছে? বিজ্ঞানীরা ধারণা করে নিছে গ্রাভিটন নামক কোনো একটা কণা, গ্রাভিটন নামক কোনো একটা কণা প্রতিনিয়ত এটা থেকে বেরোচ্ছে, আমার থেকেও যাচ্ছে। এই গ্রাভিটন কণা যেটা আমরা দেখতেছি না, আমি একটা ধরে ফেলি, দাঁড়াও, এই একমোট গ্রাভিটন কণা ধরে ফেলছি, দাঁড়াও নাও। এই যে গ্রাভিটন নামক একটা কণার মাধ্যমে কি হচ্ছে? বলের আদান প্রদান হচ্ছে বা বিনিময় হচ্ছে, সেটা মহাকর্ষ বল। তো সেরকম প্রত্যেকটা বলের আদান প্রদানের জন্য বা কারণ বা বিনিময়কৃত কণা একটা আছে, সেই কণাগুলোর আমরা নাম শিখব, সে কণাগুলোর নাম শিখব। দেখো মসদ, দেখো লিখবা মসদ, তোমরা আগে লাইনটা লিখবা, দেখো মসদ মানে গমন, মসদ মানে গমন, মসদ মানে গমন, ততে ফোটন, ততে কি? ফোটন। মসদ মানে হচ্ছে ময়ের ম দিয়ে হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। মহাকর্ষ বলের জন্য দায়ী হচ্ছে গ্রাভিটন নামক কণা। কোন কণা? গ্রাভিটন। এরপর এই যে মহাকর্ষের জন্য দায়ী গ্রাভিটন কণা। এরপর সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের জন্য দায়ী, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের জন্য দায়ী মেসন, মেসন অথবা গ্লুয়ানও দেখবা অপশনে, মেসন দাগালেও সমস্যা নাই। এরপর এটা গেল এটার জন্য। এরপর আছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, সেটার জন্য হচ্ছে নিউট্রিনো, সেটার জন্য কি? নিউট্রিনো, নিউট্রিনো কণা, তুমি সেটা এই যে অ্যারো দিয়ে দিলাম। তার মানে মহাকর্ষ বলের বিনিময়কৃত কণা হচ্ছে গ্রাভিটন, সবল নিউক্লিয় বলের বিনিময়কৃত কণা মেসন, দুর্বল নিউক্লিয় বলের বিনিময়কৃত কণা নিউট্রিনো। আর ত মানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, সেটা মানে হচ্ছে ফোটন, তড়িৎ চুম্বকীয় বল, সেটার জন্য কি? ফোটন। আচ্ছা, এই গেল কাহিনী। এখানে বিনিময়কৃত কণা পড়ে ফেলছি আমরা। প্রভাবিত কণা, প্রভাবিত কণা, প্রভাবিত কণা মানে হচ্ছে কিসের কিসের উপর প্রভাবটা খাটাচ্ছে, কিসের কিসের উপর প্রভাব খাটাচ্ছে সেটা। তো আমি এটাকে দেখো,
এটা হচ্ছে দেখো এটা হচ্ছে মহাকর্ষ বল, এটা ছিল তড়িৎচুম্বকীয় বল, এটা ছিল সবল নিউক্লিয় বল, এটা ছিল দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, মহাকর্ষ বল আকর্ষণ বা বিকর্ষণধর্মী, শুধু আকর্ষণধর্মী, তড়িৎচুম্বকীয় বল আকর্ষণ বা বিকর্ষণধর্মী, সবল নিউক্লিয় বল আকর্ষণধর্মী, দুর্বল নিউক্লিয় বল আকর্ষণ বা বিকর্ষণধর্মী। কারণ বা বিনিময়কৃত কণা, মহাকর্ষ বলের জন্য মসত মানে গমন, গ্রাভিটন, ত মানে ফোটন তড়িৎচুম্বকীয় বল, আর সবল নিউক্লিয় বলের জন্য মেসন অথবা গ্লুয়ন, সেটা বিজ্ঞানী ইউকাওয়া 1935 সালে আবিষ্কার করে। আর দুর্বল নিউক্লিয় বলের জন্য হচ্ছে নিউট্রিনো অথবা ইন্টারমিডিয়েট গজ বোসন। এটা একটু করে পড়ে নিবা, এখানে আমি স্লাইডটা দিয়ে দিব। প্রভাবিত কণা, মহাকর্ষ বল প্রভাব খাটায় কার উপর? মহাবিশ্বের যতগুলো পদার্থ আছে সবগুলোর উপর, সমস্ত পদার্থের উপর এই বলটা কাজ করে, সমস্ত পদার্থের উপর এই বল কাজ করে। চার্জিত কণার উপর কাজ করবে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল কাজ করবে শুধুমাত্র চার্জিত যে বস্তুগুলো আছে, প্লাস মাইনাস, এগুলোর উপর। আর সবল নিউক্লিয় বল শুধু প্রোটন আর নিউট্রনের মধ্যে, নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি। আর দুর্বল নিউক্লিয় বল ল্যাপটনের উপর কাজ করবে। ল্যাপটন এক ধরনের একটা কণা। আচ্ছা, এবার পাল্লায় আসো। পাল্লা মানে হচ্ছে রেঞ্জ। ওয়াইফাই এর রেঞ্জ আছে না, ওই রুম পর্যন্ত যায়, 3 রুম গিয়ে আর যায় না, অতটুকু পর্যন্ত ওয়াইফাই এর রেঞ্জ। তাহলে মহাকর্ষ বলের ক্ষেত্রে মহাকর্ষ বলের রেঞ্জ হচ্ছে অসীম, ইনফিনিটি পর্যন্ত, যেখানে যাবা মহাকর্ষ বলের প্রভাব পাবা। সেমভাবে তড়িৎচুম্বকীয় বলের রেঞ্জ হচ্ছে অসীম পর্যন্ত। কিন্তু সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল এগুলো নিউক্লিয়াসের ভিতরেই সীমাবদ্ধ, তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে tan ইনভার্স 15 থেকে tan ইনভার্স 16 মিটারের ভিতরে, tan ইনভার্স 15 থেকে tan ইনভার্স 16 মিটারের ভিতরে। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ অনুসারে এর রেঞ্জও tan ইনভার্স 15 মিটারেই সীমাবদ্ধ সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে। দুর্বলের ক্ষেত্রে tan ইনভার্স 16 মিটার পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা, এরপর হচ্ছে আপেক্ষিক সবলতা। সেটা হচ্ছে যখন, দেখো এই পাশে দেখো 10⁻41 লেখা, ব্রেক এখানে স্ল্যাশ দিয়ে 1, tan ইনভার্স 2 লেখা, স্ল্যাশ দিয়ে 10⁻39, 1 লেখা, স্ল্যাশ দিয়ে 10⁻41, tan ইনভার্স 11 লেখা, স্ল্যাশ দিয়ে 10⁻30। এটা হচ্ছে দেখো, যখন মহাকর্ষ বলকে 1 ধরবো তখন আমরা জানি তড়িৎচুম্বকীয় বলে 10⁻39, সবল নিউক্লিয় বলে 10⁻41, দুর্বল নিউক্লিয় বলে 10⁻30, ঠিক না? আচ্ছা, যখন সবল নিউক্লিয় বলকে 1 ধরবো তখন মহাকর্ষ বল হচ্ছে tan ইনভার্স 41, তড়িৎচুম্বকীয় বল হচ্ছে tan ইনভার্স 2, আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে tan ইনভার্স 11। সেটাই লিখছে। আর এখানে এক্সট্রা কিছু কথা আছে, সেগুলো দেখে নিবা অবশ্যই। সুন্দর করে এই চার্টটা নোট করে ফেলবা মাস্ট। আমি কি আজকে আর কন্টিনিউ করব নাকি এতটুকু রেখে দিব সেটা একটু জানাও। আমি কি আর কন্টিনিউ করব কিনা? যদি কন্টিনিউ না করি আমরা নেক্সট ক্লাসে ঘাত বল, বলের ঘাত এবং নিউটনের গতিসূত্র সমূহ পড়ব। আজকে যা যা পড়াইছি আমি স্লাইড দিয়ে দিব। আমি কি আর কন্টিনিউ করা উচিত? নেক্সট ক্লাস সম্ভবত আগামীকাল 10টায় নিয়ে ফেলি, কে বলো? আগামীকালকে নিব নাকি শুধু কি বার আজকে? রবি, মঙ্গল, বৃহস্পতি নিব এই চ্যাপ্টারটা। আচ্ছা, আগামীকালকে একটা নিয়ে ফেলি, আগামীকালকে রাত 10টায় একটা নিয়ে ফেলি, এরপরে হয়তো রবি, মঙ্গল, বৃহস্পতি ক্লাস দিব, সমস্যা নাই। এটা চ্যাপ্টারটা শেষ পর্যন্ত করবা। একটা চ্যাপ্টার যেহেতু প্রথম ক্লাসে তুমি জয়েন করছো, তুমি শেষ পর্যন্ত করবা। একটা চ্যাপ্টার পুরা রেডি হয়ে যাবে, তুমি দেখবা। তো তুমি একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করবা, দেখবা তোমার পুরো চ্যাপ্টারটা রেডি। বেস্ট অফ লাক, সবার সাথে কালকে দেখা হবে। আমি এই যে স্লাইডটা দিয়ে দিচ্ছি, স্লাইডটা এখনই আপলোড করতেছি গ্রুপের মধ্যে, তোমরা দেখবা। ঠিক আছে, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আগামীকালকে।
ওকে রেগুলার, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের পড়া সব বুঝছো কিনা একটু জানাও, আজকের পড়াগুলো সব বুঝছো কিনা একটু করে জানাও। আমি তোমাদেরকে এটা দেওয়ার জন্য রেডি করে ফেলতেছি। তোমরা আজকের পড়া বুঝছো কিনা জানাই তারপরে লিভ দাও। পড়া বুঝছো কিনা জানাই লিভ দাও। পড়া বুঝছো কিনা জানিয়ে লিভ দিতে পারবা। লেকচার 1, তোমাদেরকে পিডিএফ দেওয়ার জন্য রেডি করতেছি। লিখতে হবে না তো, আমি বলেই দিছি। আমি ফার্স্ট পড়াইছি কেন, যাতে লিখতে না হয়। আমি তো স্লাইড দিয়ে দিব, বুঝলে হচ্ছে। আমি বলছি পড়াটা বুঝে যাও, বুঝে গেলে পড়া একটু বেশি হবে। তুমি লিখতে যাবা সেখানে 10 মিনিট, আমি বুঝাচ্ছি 10 মিনিট, তো সেরকম করে করে 2 ঘন্টার ক্লাস আমি 1 ঘন্টায় নিয়ে ফেলছি না, এখন লিখাটা বাদ দেয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে সবাই। হ্যাঁ গ্রুপে দিলে আবার দেখিও, সমস্যা নেই। গ্রুপে দিলে আবার দেখিও। আমি এটা গ্যারান্টি দিতে পারি, তোমরা যারা ক্লাস করছো ওদের পড়তে যে সময়টা লাগবে, যারা ক্লাস করে নাই বা নিজে নিজে করতে যাবে ওদের আরো বেশি সময় লাগবে, 3 গুণ বা 4 গুণ বেশি সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বিদায় নিলাম।